মীনা দেবী তার দুই বড় ছেলে অজয় এবং সুজয়ের জন্য ধনী পরিবারের শিক্ষিত দুই মেয়ে মোনালি এবং সুজাতাকে পছন্দ করে। কিছুদিনের মধ্যেই দুই ছেলের বিয়ে দিয়ে বাড়িতে দুই বৌমাকে নিয়ে আসে। কিন্তু অনেক বছর কেটে গেলেও দুই বৌমার মধ্যে কেউই অন্তঃসত্ত্বা হতে পারে না। ইতিমধ্যে মীনার ছোট ছেলে অনুরাগ তার পছন্দের এক গরিব মেয়ে রঞ্জনাকে বিয়ে করে বাড়িতে আনে। কিন্তু রঞ্জনা গরিব ঘরের মেয়ে বলে মীনা দেবী এবং তার দুই বড় বৌমা তাকে কিছুতেই সহ্য করতে পারে না। রঞ্জনাকে সবাই বাড়ির কাজের লোকের মতো করেই দেখে। এরই মধ্যে একদিন হঠাৎই রঞ্জনা রান্নাঘরে রান্না করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়। এই মেয়ে, তাড়াতাড়ি ওঠো, তোমাকে আমি সেই কখন প্যানকেক বানিয়ে দিতে বলেছিলাম, এখনো পর্যন্ত তোমার প্যানকেক বানানো হলো না। রান্না করতে হবে না বলে নাটক করে মাথা ঘুরে পড়ে গেলে, তাই না? তুমি কি ভেবেছো তোমাদের মতো গরিব ছোট লোকেদের চাল আমি বুঝি না? এমন সময় সেখানে সুজাতাও চলে আসে। সুজাতা রঞ্জনাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ব্যস্ত হয়ে পড়ে। তার চোখে মুখে জল ছিটিয়ে সুজাতা রঞ্জনার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। ইতিমধ্যে অনুরাগ তাড়াতাড়ি বাড়িতে একজন ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তারবাবু রঞ্জনার চেক আপ করার পর জানায়, বাহ, আমাদের বাড়িতে তো নতুন অতিথি আসতে চলেছে। প্রত্যেকবারই আপনি আমাকে আপনার বাকি দুই বৌমা চেক আপের জন্য ডাকেন, কিন্তু আপনার ছোট বৌমাকে আমি প্রথমবার দেখলাম। উনি অন্তঃসত্ত্বা, তাই ওনার খেয়াল রাখাটা একান্তই জরুরি, বুঝেছেন? ডাক্তারের কথা শুনে মীনা দেবীর খুশির ঠিকানা থাকে না। খুশি হয়ে মীনা দেবী তখনই ডাক্তারবাবুকে 1000 টাকা এক্সট্রা দিয়ে দেয়। অন্যদিকে খুশির খবর শুনে বাড়ির অন্যান্য সদস্যরাও খুবই খুশি হয়, কিন্তু একমাত্র মোনালি খুশি হতে পারে না। শোনো ছোট বৌমা, আজ থেকে তোমাকে রান্নাবান্না কিছুই করতে হবে না। তুমি শুধু বসে বসে আরাম করবে আর সময় মতো খাবার দাবার খাবে, জল খাবে, ওষুধ খাবে। দেখো, এটা কিন্তু আমার পরিবারের প্রথম সন্তান, তাই তোমার এখন খেয়াল রাখাটা খুবই জরুরি। এখন কি তাহলে আমাদের রান্না করতে হবে? এতদিন শ্বশুর বাড়িতে এসে রান্নার লোক, কাজের লোক রাখা ছিল, আমি কখনো রান্না করিনি, তাই আমি রান্না করতে পারবো না। আপনি আবার নতুন করে রান্নার লোক, কাজের লোক দেখে নিন। আর ছোট বৌমার এমনিও রান্না করার তো অভ্যাস আছে, অন্তঃসত্ত্বা তাতে কি হয়েছে, ও ঠিক রান্না করতে পারবে। তোমাদের এই কথাটা বলতে একবারও লজ্জা করছে না? কত বছর হয়ে গেল সংসারে একটা বাচ্চার মুখ দেখাতে পারলে না, আবার ছোট বৌমাকে দিয়ে রান্না করানোর কথা বলছো? তোমরা দুই বৌমা কান খুলে শুনে রাখো, তোমরা দুজনে যদি রান্না বান্না ঘরের কাজ না করতে পারো, তাহলে আমি তোমাদের দুজনকে বাপের বাড়িতে দিয়ে আসবো। রান্না করবে না, মা হবে না, তাহলে তোমরা সংসার করতে এসেছো কি করতে? শাশুড়ি মায়ের কথা শুনে সোনালি এবং সুজাতার খুবই খারাপ লাগে, কিন্তু তারা শাশুড়ি মায়ের মুখের উপর কোনো কথা বলতে পারে না। চলো ছোট বৌমা, তোমাকে আজকে আমি শপিং করাতে নিয়ে যাব। এই প্রথম একটা খুশির খবর শুনলাম, তোমার মুখ দেখে তো তোমাকে কিছু দিতে হবে। আজকে তোমার যে ডিজাইনের সোনার নেকলেস আর হীরের নেকলেস পছন্দ হবে, আমি তোমাকে সেগুলোই কিনে দেব। রঞ্জনা কিছুতেই দামি কোনো উপহার নিতে না চাইলেও মীনা দেবী জোর করে রঞ্জনাকে সোনার দোকানে নিয়ে যায়। কিন্তু শাশুড়ি মায়ের এরকম বদলে যাওয়া রূপ দেখে সুজাতা এবং মোনালি দুজনে ভয় পেয়ে যায়। এতদিন ধরে মা আমাদের পায়ে তেল মাখিয়ে এসেছে, কিন্তু যেই ছোট অন্তঃসত্ত্বা হলো অমনি মা আমাদেরকে ভুলে গেল। ছোটর অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনেই আমাদের সাথে কেমন খারাপ ব্যবহার করছে দেখেছিস? বাচ্চাটা একবার বাড়িতে আসলে তাহলে আমাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখ। তাই তো দেখছি দিদি, এবার কি করি? তবে একটা জিনিস ভাবার আছে, কতদিন হয়ে গেল এই বাড়ি থেকে কোনো বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়নি। এই প্রথমবার আমাদের বাড়িতে একটা বাচ্চা আসবে। আমার তো বাচ্চা খুব ভালো লাগে, আমি রোজ ওর সাথে খেলবো। আরে মূর্খ, তোর কি মাথাটা খারাপ? রঞ্জনার বাচ্চা হবে তাও তুই এত এক্সাইটেড হচ্ছিস? রঞ্জনার বাচ্চা হয়ে গেলে শাশুড়ি মা আমাদের মুখের দিকেও একবারও তাকাবে না, আর সব সম্পত্তি রঞ্জনা আর ওর ছেলের নামেই করে দেবে। শাশুড়ি মায়ের এত সম্পত্তি থেকে আমরা কিন্তু বঞ্চিত হব। মোনালি এভাবেই সুজাতার কান ভাঙাতে থাকে, যার ফলে সুজাতাও এবার রঞ্জনার উপর হিংসা করতে শুরু করে। অন্যদিকে মীনা দেবী রঞ্জনাকে দুটো সোনার নেকলেস, দুটো হীরার নেকলেস, ঝুমকো, কানের দুল, আংটি, বালা ইত্যাদি অনেক কিছুই কিনে দিতে থাকে, যা দেখে মোনালি আরো বেশি রেগে যায়। বড় বৌমা, যাও ছোট বৌমার জন্য এখনই লেবুর শরবত বানিয়ে নিয়ে এসো। ছোট বৌমা অতটা ঘুরে ঘুরে নিশ্চয়ই হাঁপিয়ে গেছে, ওর এখন বেশি রেস্টের দরকার।
আর অনুরাগ, তুই এখনই দোকানে গিয়ে একটা ভালো ম্যাসাজিং চেয়ার কিনে আন। ম্যাসাজিং চেয়ারে বসে থাকলে ছোট বৌমার গা হাত পা ব্যথা করবে না, এই সময় কিন্তু খুব টায়ার্ড লাগে। এই বলে মীনা দেবী চেয়ার কেনার জন্য অনুরাগকে 1 লক্ষ টাকা দিয়ে দেয়। যে কোনোভাবেই হোক আমাদের কিন্তু রঞ্জনার বাচ্চাটা কিছুতেই জন্মাতে দেওয়া যাবে না। আমাদের কিছু একটা উপায় বার করতে হবে। ওকে দিয়ে খুব বেশি বেশি করে কাজ করাতে হবে। অতিরিক্ত কাজের চাপে যদি বাচ্চাটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো হবে। সুজাতাও এখন মোনালির কথাই সায় দেয়। অন্যদিকে রঞ্জনা ভাবে, ধুত, আমার আর একা একা ঘরে বসে থাকতে ভালো লাগছে না, দেখে আসি দিদিরা কি করছে। এই বাড়িতে এসে দিদিদের কখনোই রান্না করতে দেখিনি, ওদের নিশ্চয়ই রান্না বান্না করতে খুব অসুবিধা হচ্ছে। আমি রান্নাঘরে গেলে ওদের একটু হেল্প হবে। এই মনে করে রঞ্জনা রান্নাঘরে যায়। মায়ের কানে বিষ ঢেলে এখন আবার রান্নাঘরে এসেছিস কি করতে? তোর জন্য আজকে আমাদের এই অবস্থা। কি ভাবছিস মা হলে তুই সব পেয়ে যাবি? একটা ভিখারি ঘর থেকে ধনী পরিবারে উঠে এসে নিজের লোভ সামলাতে পারছিস না, তাই না? জীবনে প্রথমবার টাকা দেখলে এরকমই হয় আর কি। তুমি এসব কি বলছো দিদি? মা তো নিজের ইচ্ছাতেই আমাকে সমস্ত কিছু দিচ্ছেন। আমি তো মাকে জোর করিনি। আমি মাকে বলেছিলাম আমি নিজেই রান্না করব, কিন্তু মাই তো করতে দিলেন না। এতে আমার কি করার আছে বলো? তুই যদি সত্যিই কাজ করতে চাস তাহলে ওই শিলনোড়াতে আমাদের মশলাগুলো বেটে দে। এমনিতেও কারেন্ট চলে গেছে, তাই আমরা মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করতে পারবো না। তোর তো শিলনোড়ায় মশলা বাটার অভ্যাস আছে। রঞ্জনা তাদের কথা শুনে পেটে চাপ দিয়ে নিচে বসে শিলনোড়ায় মশলা বাটতে থাকে। কিন্তু মীনা দেবী কিছু জানতে পারে না। পরের দিন মীনা দেবীকে জমি জমার রক্ষণাবেক্ষণের জন্য গ্রামে যেতে হয়। শাশুড়ি মা বাড়িতে নেই দেখে সুজাতা সারা বাড়ির মেঝেতে প্লাস্টিক, ধুলো, মাছের কাঁটা এছাড়াও আরো উল্টোপাল্টা জিনিস ফেলে নোংরা করে রেখে দেয়। আমি আর দিদি রান্নাঘরে রান্না করতে ব্যস্ত আছি, কিন্তু এরই মধ্যে বাড়িটা খুব নোংরা হয়ে গেছে। রঞ্জনা, তুই একটু ঝাড় দিয়ে বাড়িটা মুছে দিতে পারলে খুব ভালো হতো। দেখ আবার পারিস কিনা। তুই তো অন্তঃসত্ত্বা বলে চাকরানি থেকে মহারানী হয়ে গেছিস। এই শুনে রঞ্জনা ঝাঁটা এবং জলের বালতি নিয়ে ঘর পরিষ্কার করতে লেগে পড়ে। পেটে চাপ দিয়ে রঞ্জনা ঘর মুছতে থাকে। ঠিক এমন সময় মীনা দেবী বাড়িতে চলে আসে। আমি একটু বাড়ি থেকে বাইরে পা দিয়েছি আর তুমি সঙ্গে সঙ্গে কাজ করতে লেগে পড়েছ। আমি না তোমাকে বারণ করেছিলাম? এটা আমার পরিবারের প্রথম সন্তান। আমি আমার নাতি বা নাতনির সম্পূর্ণ খেয়াল রাখতে চাই। তুমি কেন বুঝতে পারছো না? শাশুড়ি মায়ের কথা শুনে সুজাতা এবং মোনালি দুজনেই ভয় পেয়ে যায়। তারা ভাবে রঞ্জনা যদি একবার সত্যি কথা বলে দেয় তাহলে মীনা দেবী দুই বৌমাকে ভীষণই বকাবকি করবে। কিন্তু রঞ্জনা তার শাশুড়ি মাকে একদমই সত্যি কথা বলে না। পরের দিন মীনা দেবী বাড়ির কাজকর্ম করার জন্য 2টো কাজের লোক নিয়োগ করে। এখন মীনা দেবী তার ছোট বৌমার অতিরিক্ত খেয়াল রাখার জন্য বাড়ি থেকে আর কিছুতেই বাইরে বেরোয় না। সবসময় রঞ্জনাকে চোখে চোখে রাখে। ফলে সুজাতা এবং মোনালি কেউই রঞ্জনার ধারে কাছে ঘেঁষতে পারে না। এরই মধ্যে দেখতে দেখতে রঞ্জনার সাধের অনুষ্ঠান এসে উপস্থিত হয়। আমার পরিবারের প্রথম সন্তান আসছে, তাই আমি বিশাল বড় করে সাধের অনুষ্ঠান করব। আমি এত বড় করে সাধের অনুষ্ঠান করব যে কেউ আগে কখনো ওরকম অনুষ্ঠান চোখেও দেখেনি। এই যে বড় বৌমা, মেজ বৌমা, তোমরাই কিন্তু সাধের অনুষ্ঠানের সমস্ত জোগাড় করবে, কারণ তোমরা দুজনে জেঠিমা হতে চলেছ। আমি কিন্তু কোনো কাজে খামতি চাই না। এই বলে মীনা দেবী ঘর থেকে একটা সোনা এবং রূপার কাজ করা সুন্দর শাড়ি এনে রঞ্জনার হাতে ধরিয়ে দেয়। আর সাধের অনুষ্ঠানে সেই শাড়িটাই রঞ্জনাকে পরতে বলে। কিন্তু সেই শাড়িটা দেখেই মোনালি এবং সুজাতার মাথায় শয়তানি বুদ্ধি খেলে ওঠে। তারা মনে মনে সাধের দিন রঞ্জনার বাচ্চার ক্ষতি করার চেষ্টা করে। ছোট মা তোকে যে শাড়িটা দিয়েছে ওই শাড়িটাতে মনে হয় ফলস পাড় লাগানো নেই। তুই একটা কাজ কর, আমাকে ওই শাড়িটা দে, আমি তোকে ফলস পাড় লাগিয়ে দিই। তা না হলে ওরকম ফলস পাড় ছাড়া শাড়ি পরতে পারবি না। এরকম 9 মাসের পেট নিয়ে শাড়ি পরে যদি তুই পরে যাস তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। এই শুনে রঞ্জনা শাড়িটা মোনালিকে দিয়ে দেয়। মোনালি শাড়িতে চারিদিকে ফলস পাড় লাগিয়ে সাধের অনুষ্ঠানের দিন রঞ্জনাকে নিজে হাতে শাড়িটা পরিয়ে দেয়। কিন্তু শাড়ি পরার কিছুক্ষণের মধ্যেই রঞ্জনার পা দুটো ভীষণই চুলকাতে শুরু করে।
আসলে মোনালি সেই শাড়িতে ফলস পার লাগানোর সময় সেই শাড়ির ফলস পারের মধ্যে বেশি করে চুলকানির পাউডার মাখিয়ে দেয়, তাই রঞ্জনার দুটো পা অসহ্য রকমভাবে চুলকাতে থাকে। চেয়ারে বসে থাকতে থাকতে হঠাৎই পা চুলকাতে গিয়ে রঞ্জনা তাল সামলাতে না পেরে হঠাৎই নিচে পড়ে যায়। ব্যথা যন্ত্রণায় রঞ্জনা চিৎকার করে ওঠে, তাই তাড়াতাড়ি রঞ্জনাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। পেশেন্টের খুব বাজে অবস্থা। আমরা হয় বেবিকে বাঁচাতে পারবো, নয় মাকে। দুজনকে কোনো মতেই একসঙ্গে বাঁচানো সম্ভব না, আর একমাত্র যদি উপরওয়ালার কৃপা হয় তবেই দুজনে একসঙ্গে বাঁচতে পারবেন। ডাক্তারবাবু, আপনি রঞ্জনাকে বাঁচান। রঞ্জনা বেঁচে থাকলে ও আবার সন্তানের জন্ম দিতে পারবে, কিন্তু রঞ্জনা যদি বেঁচে না থাকে তাহলে নতুন বাচ্চাটাও তো মাহারা হয়ে যাবে। মোনালির কথা শুনে ডাক্তারবাবু সার্জারি করতে শুরু করে। এতে করে মোনালি এবং সুজাতা মনে মনে বেজায় খুশি হয়। তারা ধরেই নেয় যে রঞ্জনার গর্ভের সন্তানকে বাঁচানো সম্ভব হবে না, কিন্তু সৌভাগ্যবশত রঞ্জনা এবং তার বাচ্চা দুজনেই বেঁচে যায়। রঞ্জনা একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেয়। মীনা দেবী তার সংসারে একটা সন্তান পেয়ে খুবই খুশি হয়। অন্যদিকে রঞ্জনা মোনালি এবং সুজাতাকে ডেকে বলে, এই নাও দিদি, তোমাদের ছেলে। আজ থেকে আমি নই, তোমরা দুজনেই ওর মা। আমার প্রেগন্যান্সির সময় তোমরা আমাকে কত কষ্ট করে রান্না বান্না করে খাইয়েছো, আমার অনেক দেখাশোনা করেছো, তাই যতটা আমি এই বাচ্চার মা ততটা তোমরাও ওর মা। রঞ্জনার কথা শুনে সুজাতা এবং মোনালির চোখে জল চলে আসে। সেই ছোট্ট বাচ্চা ছেলেটিকে কোলে নেওয়ার পর সুজাতা এবং মোনালির মন একেবারে গলে যায়। বাচ্চাটির খিলখিলে হাসি এবং আওয়াজ শুনে সুজাতা এবং মোনালি দুজনেই তাদের সমস্ত হিংসার কথা ভুলে যায়। তারা দুজনে বাচ্চা ছেলেটিকে বুকে আগলে ধরে তার যত্ন নিতে শুরু করে। এভাবেই সবাই মিলে পরিবারের প্রথম বাচ্চাকে মানুষ করতে থাকে। মালতী দেবী তার দুই ছেলে মেয়ে বল্টু ও টুম্পাকে নিয়ে বসবাস করত। তার স্বামী ছিল না, সে একটা প্রাইভেট সেক্টরে চাকরি করত। সে যা টাকা স্যালারি পেত তাতে তার ছেলে মেয়েদের ভরণ পোষণ এবং পড়াশোনা মোটামুটি ভালোভাবেই চলে যেত। এক কথায় বলা যেতে পারে তাদের পরিবারটি একটি মধ্যবিত্ত পরিবার ছিল। এই বল্টু, টুম্পা, এদিকে আয়, এদিকে আয় বলছি। কি হয়েছে মা, কিছু খেতে দেবে নাকি? হ্যাঁ হ্যাঁ, মার খেতে দেবো, মার। ফ্রিজে আমি আজকে সকালেই 20টা রসগোল্লা আর 10টা সন্দেশ রেখেছিলাম। এখন ফ্রিজ খুলে দেখি একটাও রসগোল্লা সন্দেশ কিচ্ছু নেই। কোথায় গেল ওগুলো? কে খেয়েছে সত্যি করে বল। মা, আমি খাইনি। তুমি রসগোল্লা সন্দেশ কখন এনেছো আমি সেটাই তো দেখিনি। আমি খাইনি মা, আমার মনে হচ্ছে দিদি সব খেয়ে নিয়েছে। না মা, বল্টু মিথ্যা কথা বলছে। আমি তো পড়তে গেছিলাম, আমি বাড়িতেই তো ছিলাম না। আমি কখন খেলাম বলো? মা, বল্টুই খেয়েছে আর আমার নামে দোষ দিচ্ছে। তোরা এমন করিস কেন বলতো? তোদেরকে তো খেতে দেওয়া হয় নাকি হয় না? সব জিনিসের তো একটা লিমিট আছে। এখন হঠাৎ করে একটা লোক কুটুম এলে তাদের আমি কি খেতে দেবো বলতো? মা, আমি খাইনি, সত্যি বলছি। দিদি খেয়েছে, আমি জানি। ও ছাড়া আর কেউ খেতে পারে না। কে খেয়েছে স্বীকার করে সত্যি কথাটা বল, না হলে আমি এখন দুজনকেই মারবো। স্বীকার করে নিলে আমি কিচ্ছু বলবো না। বল কে খেয়েছিস, বল বলছি। মা, আমি একটু আগে মাত্র একটাই রসগোল্লা খেয়েছি, আর খাইনি। বাকি সব ভাই খেয়েছে। না মা, আমিও একটাই সন্দেশ খেয়েছি, সত্যি বলছি কিন্তু। বুঝলাম, তাহলে ভূত এসে সব খেয়ে গেল। শোন, আজকের মতো আমি তোদের ছেড়ে দিলাম। নেক্সট বার থেকে কোনো কিছু খাওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করে খাবি। চুরি করে খাওয়াটা খুব খারাপ জিনিস, মনে থাকে যেন। যা গিয়ে পড়তে বস এবার। এই বলে মালতী দেবী সেখান থেকে চলে যায়। দিদি, তুই খুব বোকা। তোর বাড়ি আসার আগেই আমি সব খেয়ে নিয়েছিলাম, মাত্র কয়েকটা রেখেছিলাম। আমি জানি তুই এসে এগুলো খাবি আর আমি তোকে ফাঁসিয়ে দেব। হ্যাঁ, আমি বোকা আর তুই তো রাক্ষস। রাক্ষসের মতো গিলিস সব সময়। আমি রাক্ষস হলে তুই তো সবচেয়ে বড় রাক্ষসী। এক কথায় দু কথায় খাবার খাওয়া নিয়ে তাদের দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যায়। তারা দুই ভাই বোন পড়াশোনা না করে ঝগড়া করছে দেখে মালতী দেবী এসে দুজনকেই মারধর করে শান্ত করে। আসলে বল্টু ও টুম্পা দুজনেই খুব দুষ্টু ছিল। তারা দুই ভাই বোনেই পেটুক প্রকৃতির ছিল।
তারা যে কোনো খাবার অনেক বেশি বেশি করে খেতে ভালোবাসতো। মানে তারা কোনো খাবারকে কখনোই না বলতো না। তাদের সামনে যে কোনো খাবার দিলেই তারা খেয়ে নিত। শুধু তাই নয়, তারা সবসময় বাড়ি থেকে এটা ওটা চুরি করে খেত। একদিন তাদের বাড়িতে কয়েকটা আত্মীয় ঘুরতে এসেছিল। মাসিমা, আপনারা বসুন, আমি একটু রান্নাঘরে যাই, চা করে নিয়ে আসি, আর কিছু খাবার নিয়ে আসি আপনাদের জন্য। এই বলে মালতী দেবী রান্নাঘরে যায়। লিকুইড দুধ তো আনা হয়নি, মাসের শেষ তো, খুব হাত টানাটানি এখন। গুঁড়ো দুধ দিয়ে চা করে দিই তাহলে। এ বাবা, গুঁড়ো দুধের কৌটো ফাঁকা, বিস্কুটের কৌটো ফাঁকা, চানাচুর, নিমকি, চিপস কিচ্ছু নেই। কালকেই তো সব নিয়ে এলাম। হায় রে, এই ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমি জ্বালাতনে পড়েছি দেখছি। বল্টু, একবার এদিকে আয় তো বাবা। কি হয়েছে মা, বলো, কিছু খেতে দেবে নাকি? আমার খুব খিদে পেয়েছে। চুপ কর, খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই বল তোদের? রাক্ষসের বাচ্চা, আজকে তোদের দুজনের কপালে অনেক মার লেখা আছে। মা, আমি কিছু খাইনি, আমাকে কেন বলছো? আরে আসতে বল, ওটা শুনতে পাবে তো। মুখটা বন্ধ রাখ। আর এই নে, 100 টাকা ধর, সামনের দোকান থেকে সিঙ্গারা, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস কিনে আন। তাড়াতাড়ি যা, দেরি করিস না। হ্যাঁ, যা যা যা, ছুটে যা। বল্টু তার মায়ের কাছ থেকে টাকাটা নিয়ে মিষ্টির দোকানে জল খাবার আনতে চলে যায়। ওয়াও, এত ভালো ভালো খাবার! গরম সিঙ্গারার গন্ধ আমার নাকে আসছে, খেতে ইচ্ছা করছে। আমি বরং একটা সিঙ্গারা আর একটা মিষ্টি খেয়ে যাই, মা বুঝতেও পারবে না কিছু। বল্টু দু একটা খাবার খেয়ে বাড়িতে চলে আসে। মালতী দেবী খাবারগুলো রিলেটিভদের খেতে দেয়। টুম্পা আর বল্টু দুজনেই খাবারের দিকে তাকিয়ে বসেছিল। এই, তোরা অন্য ঘরে যা তো বাবা, বড়দের মাঝে কি তোদের? যা গিয়ে পড়তে বস। আপনারা খান না, বসে আছেন কেন? আরে থাক না, বাচ্চা তো, কোনো অসুবিধা নেই। নাও বাচ্চারা, তোমরাও খাও। এই নাও, মিষ্টি তুলে নাও। বল্টু ও টুম্পা খুব খুশি হয়ে মিষ্টি নিতেই যাচ্ছিল। তখন মালতী দেবী তাদের দিকে বড় বড় চোখ করে তাকায়, আর তারা দুজনে খুব ভয় পেয়ে যায়। আরে দিদি, ওরা খেয়েছে, আমি একটু আগেই ওদের খাইয়েছি। একদম কিচ্ছু খেতে চাই না, সব সময় জোর করে খাওয়াতে হয়। আপনারা খান। মালতী দেবী ইশারা করে বল্টু ও টুম্পাকে অন্য ঘরে যেতে বললে তারা উঠে সেখান থেকে চলে যায়। দুজনে অন্য ঘরে গিয়ে পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আত্মীয় স্বজনদের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। এখনো যাচ্ছে না কেন রে ভাই? এরা তো সব খেয়ে নিচ্ছে। এরা তো দেখছি পেটুক পুরো। আমি জানতাম এমনই হবে, তাই আগে থেকেই একটা মিষ্টি আর সিঙ্গারা খেয়ে এসেছি। তুই তো বড় রাক্ষস, আমি মাকে বলে দেব। দেখ, এই তো ওরা চলে যাচ্ছে। চল 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 এবার। তাহলে আমরা আসি এবার। মালতী, ছেলে মেয়েদের নিয়ে যাস আমাদের বাড়িতে, ঘুরে আসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, আপনারাও আসবেন আবার। মালতী দেবী তাদের বিদায় জানানোর পর মুখ ঘুরিয়ে দেখে যে বল্টু আর টুম্পা তাদের ছেড়ে দেওয়া খাবারগুলো খেতে শুরু করে দিয়েছে। এই সিঙ্গারাটা আমার, তুই তো একটা খেয়েছিস, এটা আমি খাবো। বাবারে বাবা, খাওয়ার জন্য এরা একেবারে কি আর বলবো। এই, ঝগড়া না করে দুজনে ভাগ করে খা। তোরা এমন করিস যেন তোদের খাওয়া হয় না। মালতী, আমি আবার এলাম, আমার ফোনটা আমি ফেলে গেছি। এ কি, বাচ্চারা এভাবে ঝগড়া করছে কেন? মনে হয় এদের খুব খিদে পেয়েছে। মাসিমা, এই নিন আপনার ফোন। মালতী দেবী সেদিনও বল্টু ও টুম্পার উপর ভীষণ রেগে গিয়েছিল। তারা সব সময় বড্ড বেশি খাই খাই করত বলেই মালতী দেবী তাদের কোথাও নিয়ে যেতেই ভয় পেত। তাদের অনেক বেশি ভালোবাসায় মালতী দেবী বেশি কিছু বলতেও পারত না। একদিন মালতী দেবী একটি দরকারে তার অফিসের কলিগদের বাড়িতে যাচ্ছিল। বল্টু ও টুম্পা তার সঙ্গে যাবে বলে কান্নাকাটি শুরু করে। শেষ পর্যন্ত মালতী দেবী দুই ছেলে মেয়েকে নিয়েই যায়। মালতী, এই নাও, খাবারগুলো খেয়ে নাও। আজকে তুমি আমাদের বাড়িতে প্রথম এলে, আমি খুব খুশি হয়েছি। ভাগ্যিস তোমার ফাইলটা আমি ভুল করে নিয়ে চলে এসেছিলাম, না হলে তো তুমি এখানে কোনোদিনই আসতে না। আরে, এসবের কি দরকার ছিল? এত খাবার, বাবারে বাবা, আমরা কিচ্ছু খাবো না গো, একটু আগেই তো বাড়ি থেকে খেয়ে এসেছি।
তুমি চুপ করো তো, অল্প করে খাও, কিচ্ছু হবে না। খাও খাও, বাচ্চারা তোমরাও খাও, বসে আছো কেন? ওরা খাবে না গো, আমার ছেলে মেয়েগুলো কিছুই খেতে চায় না জানো, মেরে ধরে খাওয়াতে হয়। এদের নিয়ে বড্ড জ্বালাই পড়েছি, ওরা খাবে না কিছু। তুমি নিয়ে যাও, নিয়ে যাও, এগুলো নিয়ে যাও। মালতী দেবীর কথা শেষ হতে না হতেই বল্টু ও টুম্পা খাওয়া শুরু করে দেয়। মালতী দেবী খুব লজ্জায় পড়ে যায়। দুজনে অস্বাভাবিকভাবে খেতে থাকে। মালতী দেবী খুব রেগে যায়, কিন্তু কিছুই বলতে পারছিল না সে। কিছুক্ষণের মধ্যেই তারা সমস্ত খাবার শেষ করে ফেলে। মালতী দেবী তাদের দুজনকে বাড়িতে নিয়ে এসে অনেক মারধর করে। সে তাদের দুজনকে আর কোথাও নিয়ে যাবে না বলে ঠিক করে। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন, ওরে বাবা, এতগুলো লাড্ডু মা এনেছে মনে হচ্ছে আমাদের জন্য। ওয়াও, আমার তো দেখেই লোভ হচ্ছে। ওই দাঁড়া, তুই একা খাবি নাকি? আমিও খাবো। তাই বলি, আমার নাকে খাবারের গন্ধ আসছিল কেন? কটা লাড্ডু আছে গুনি আগে, দাঁড়া। 10টা আছে, দুজনে 5টা 5টা, ঠিক আছে? এই নে। এই ভাই, আমার না ভয় লাগছে, মা আবার মারবে না তো রে? এর আগের দিন মা অনেক মেরেছিল। ঠিক আছে, তোকে খেতে হবে না, দে, আমি সব খেয়ে নিচ্ছি। মার খাবো খাবো, আগে লাড্ডুগুলো খাই, তারপর দেখা যাবে। এই বলে দুই ভাই বোন মিলে লাড্ডুগুলো খেয়ে ফেলে। কিছুক্ষণ পর থেকে তাদের দুজনেরই খুব বমি হতে শুরু করে। শুধু তাই নয়, তাদের পেট খারাপও করে। অনেকবার করে তাদের পটি পাচ্ছিল। তোদের দুজনের একসঙ্গে শরীর খারাপ করলো কেন? কি খেয়েছিস কি তোরা? এই, তোরা ইঁদুরের বিষ মেশানো লাড্ডুগুলো খেয়ে নিসনি তো? হাই রে, তোদের নিয়ে আমি চলে গেলাম। খা, আরো বেশি করে খেয়ে মর। এত লোভ তোদের কি বলবো। বল্টু ও টুম্পার শরীর আরো খারাপ করায় মালতী দেবী তাড়াতাড়ি করে তাদের হসপিটালে নিয়ে যায়। ডাক্তার বল্টু ও টুম্পাকে অ্যাডমিট করে নেয়। মালতী দেবী মনে মনে খুব চিন্তা করছিল। আমারই ভুল ছিল, ওদের আগে থেকে বলে দেওয়া উচিত ছিল। জানি যে ছেলে মেয়ে দুটো খাই খাই করে, কিন্তু আমি কিভাবে জানবো যে খাটের তলায় ওদের চোখ যাবে? হে উপরওয়ালা, তুমি ওদের সুস্থ করে দাও। দুদিন পর ডাক্তারবাবু বল্টু ও টুম্পাকে ডিসচার্জ করে দেয়। বল্টু ও টুম্পা দুজনের মনেই অনেক ভয় ঢুকে গিয়েছিল। তারা আর কখনোই কোনো জিনিস না জিজ্ঞাসা করে খাওয়ার সাহস পেত না। এভাবেই তারা আস্তে আস্তে খাবারের প্রতি লোভ লালসা ত্যাগ করতে সক্ষম হয়। মালতী দেবী তাদের পরিবর্তন দেখে খুবই খুশি হয়।